আরে আরে, একটা ভিক্ষুক, চল রে আমরাও টাকাগুলো হাতিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ও থালায় তো দেখছি ভালোই টাকা আছে। সাহায্য করুন, আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন। আমাকে দুটো টাকা দিলে 200 টাকা পাবেন। যে যা পারেন তাই দিয়ে সাহায্য করুন। শুনেছিস তবলা, ভিক্ষুকটা কি বললো? আরে হ্যাঁ হ্যাঁ, সবই তো শুনেছি। চল মজা নেওয়া যাক, তবে তার আগে আমাকে 200 টাকা ধার দে। এসবের মধ্যে আর টাকা ধার চাচ্ছিস কেন? আরে এত কথা না বলে দে তো, তোকে একটু পরে আমি 10 টাকা দিচ্ছি। হ্যাঁ, তুই দেখছি আমাকেও বোকা বানাচ্ছিস তবলা। আরে ভাই দে তো, টাকাটা আমি দিয়ে দেবো। বিটলু তার পকেট থেকে 2 টাকা বের করে তবলার হাতে দেয়। তবলা টাকাটা নিয়ে ভিখারির থালায় দান করে। এই নিন ভিকু আঙ্কেল, নিন 2 টাকা নিন। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, তোমাদের জন্য আমি দোয়া করি। ধন্যবাদ আঙ্কেল। আরে বেটা, পরে ধন্যবাদ দিস, এবার গুনে গুনে 200 টাকা নিয়ে নে। কি করছো বাবা? আমার টাকা কেন তোমরা নিয়ে নিচ্ছ? রেখে দাও বলছি, রেখে দাও। তোমার টাকা আমরা কেন নেব? আমরা তো আমাদের ভাগের টাকা নিচ্ছি। তোমাদের টাকা? তোমাদের টাকা মানে তোমাদের টাকা কি করে হয়? তোমরা তো মাত্র 2 টাকা দিয়েছো। এই যে নিয়ে নিলাম আমাদের 200 টাকা। তুমি তো বলেছিলে 2 টাকা দিলে 200 টাকা দেবে, তাই তোমার কথা মতো 2 টাকা দিয়ে 200 টাকা নিয়ে নিলাম। হে বিটলু, চল তাড়াতাড়ি বাড়িতে চল। স্যার স্যার, আমার টাকা নিয়ে চলে যাচ্ছে, স্যার স্যার। ভিখারির কথা শুনে তবলাকে কয়েকটা লোক ধরে নিয়ে আসে। এই বেটা, ভিখারির টাকা কেন চুরি করেছিস? দে ওর টাকা ফেরত দে। কি বলছেন কাকু? আমি কেন ওর টাকা চুরি করব? সে আমাকে বলেছে 2 টাকা দিলে 200 টাকা পাবো। কি ভিক্ষু কাকু, এ কথা আপনি বলেননি? আপনি কি সত্যি এই কথা বলেছেন? হ্যাঁ বাবা, বলেছি। তবে দেখেছেন কাকু, সে হ্যাঁ বলেছে, তাই তো আমি 2 টাকা দিয়ে 200 টাকা নিয়েছি। বলুন, এটা কি চুরি হলো? না তো, তুই তো ঠিকই বলেছিস। এই ভিখারি, তুই যদি মানুষের নামে মিথ্যা অপবাদ দিস, তোকে আমরা এই গ্রাম ছাড়া করে দেব। এরপরে সবাই চলে যায়। ভিখারি তার কষ্টের 200 টাকা হারিয়ে। কি হয়েছে ভিখারি আঙ্কেল, আপনি গাছের নিচে বসে এভাবে কান্না করছেন কেন? আর বলো না, সব জায়গায় আমার দুঃখ। খোদা আমার কপালে এই বুঝি লিখে রেখেছে। আল্লাহ যা করে আমাদের সকলের মঙ্গলের জন্যই করে। হয়তো সামনে আরো আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ভালোর জন্য? আমার ভালোর জন্য কিছুই নেই গো মা। আজ দুটো ছেলে আমার ভিক্ষে করা 200 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তুমি জানো না কত কষ্টে আমি ওই টাকা পেয়েছিলাম। এখন আমি কি খাবো, কি খেয়ে বেঁচে থাকবো? ও, এই কথা, আপনি আমার সাথে চলুন, আজকে আমার মা মুরগি ঝোল রান্না করেছে। ভিখারিকে নিয়ে সেতু তার বাসায় যায়। সেতু তার মাকে ভিখারির কথা খুলে বলে। ও, এই কথা। আচ্ছা সেতু, তুই ওনাকে নিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। সেতুর মা ভিখারিকে খাবার খেতে দেয়। ভিখারি পেট পুড়ে খেয়ে নেয়। আজ তাহলে আসি রে মা। হ্যাঁ আঙ্কেল, আবার আসবেন কিন্তু। হ্যাঁ ভাই, যখন আপনার খিদে লাগবে তখনই চলে আসবেন। ভিখারি চলে যায়। আর তখনই ভিখারির মনে পড়ে তার পুটলি সেতুদের বাড়িতে ফেলে রেখেছে। কি কাণ্ড, আমার ভিক্ষে করা থলেটা যে ফেলে রেখে এসেছি। যাই, আবার গিয়ে নিয়ে আসি। ভিখারি সেতুদের আবারও বাড়িতে আসে। আর তখনই সে শুনতে পায় ঘরের ভেতরে সেতু আর তার মা কথা বলছে। মন খারাপ করো না মা, আজ রাতে না হয় না খেয়ে কাটাই। আমি তো না খেয়েই থাকতে পারবো, কিন্তু তুই তো না খেয়ে থাকতেই পারবি না বল। আজ মেহমান না আসলে হয়তো আমাদের রাতের খাবারটা বেঁচে যেত। ভিখারি সেতুদের সব কথা শুনে বাড়ি থেকে চলে আসতে ধরে। হায় খোদা, এরা তো দেখছি দিন আনে দিন খায়, একেবারে আমার মতো অবস্থা। আর রাতে ওদের খাবারটা আমাকে দিয়েছে, আর এখন তারা উপোস করে থাকবে। এদের জন্য কিছু করতে পারলে নিজের কাছেই ভালো লাগতো। পরের দিন ভিখারি একটা গাছের নিচে বসে ভিক্ষে করছিল।
কি গো কাকু, আজ কেমন রোজগার হলো? তোমরা তোমরা আবার এসেছো? যাও বলছি, যাও। তাবলাকে তো কালকে 200 টাকা দিলে, আজও কি 2 টাকায় 200 টাকা পাবো? তোমরা আমার সাথে অন্যায় করেছো। যাও যাও, ভাগো বলছি। ভালে ভালে আজকে চাঁদাটা দিয়ে দাও, না হলে যে কালকের মতো হাল করবো তোমার। চাঁদা? কিসের চাঁদা? আরে বাবা, আমাদের এলাকাতে ভিক্ষে করবে আর আমাদেরকে চাঁদা দেবে না? তা কি করে হয়? এ কথা বলে তারা ভিখিরির সব টাকা ছিনিয়ে নেয়। ভিখিরি চোর চোর বলে চিৎকার করলে সেখানে কয়েকটি লোক চলে আসে। আরে এখানে হচ্ছেটা কি? দেখুন না কাকু, আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন এই ভিখারিটা আমাদের সব টাকা ছিনিয়ে নিয়ে ওর থালায় রেখে দিয়েছে। ভিখারি চোর, মার মার ওকে, মার মার। ভিখারিকে মেরে তার চলে যায়। আজও সেতু ফেরার সময় ভিখারিকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে। হে, কি হয়েছে আঙ্কেল? আপনার সারা শরীর থেকে রক্তাক্ত হয়ে গেছে। ও তেমন কিছু না, ওই দুষ্টু ছেলে দুটো আমার টাকা ছিনিয়ে নিয়ে আমার এই অবস্থা করেছে। ইস, চলুন আঙ্কেল, আমাদের বাড়িতে চলুন। ভিখারিকে নিয়ে সেতু তাদের বাড়িতে আসে। এরপর সেতু আর সেতুর মা ভিখিরির ক্ষত স্থানগুলোতে কাপড় দিয়ে বেঁধে দেয়। শোন সেতু, লোকটার অবস্থা বেশি ভালো মনে হচ্ছে না রে। আমি আমাদের এই বাড়ির দলিল মন্ডল মশাইকে জমা দিয়ে আসি রে। তারপর মন্ডল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে লোকটার চিকিৎসা করাবো। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো। ভিখারি পাশের রুম থেকে সেতু আর সেতুর মায়ের সব কথা শুনে ফেলে। হায় খোদা, পৃথিবীতে এদের মতো মানুষ আছে বলে পৃথিবীটা এত সুন্দর। আঙ্কেল, আপনার দেখছি জ্ঞান ফিরেছে। তো আপনার পরিবারে কি কেউ আছে? পরিবার? পরিবার বলতে সব কিছুই ছিল, কিন্তু তা আজ অতীত। কি সেই অতীত আঙ্কেল? আমি আজ ভিখারি হলেও আগে আমি ভিখারি ছিলাম না। বিলের দেশে প্রায় 30 বছর কাটিয়ে ও এর কাছে অনেক টাকা পাঠিয়েছিলাম। একদিন বিলের শেষে দেশে এসে দেখি, তারপর বাইরে থেকে নিজের বাড়িতে এসে শুনি বউ টাকা পয়সা নিয়ে অন্যের সাথে চলে গেছে। এদিকে অন্য কোথাও কাজ করতে করতে আমি অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ি। এই জন্য আমি আর অন্য কোনো কাজ করতে পারি না, শেষে আমি এই ভিক্ষাই করি। আপনার দেখছি আমাদের চেয়েও খারাপ অবস্থা। তোমাদের অবস্থা কি সেটা বলো? আমাদের পরিবারটা অনেক সুন্দর ছিল। আমি যখন ছোট ছিলাম আমার বাবা বিলেতে কাজ করতে চলে যায়। সেই যে গেছে আর আসেনি। সবাই বলছিল যে বাবা নাকি মারা গেছে। আর তখন থেকেই মা মন্ডল বাড়িতে কাজ করে আমাদের সংসারের হাল ধরে। আর তখনই ভিখারি কাঁদতে শুরু করে। এ কি হলো? আপনি কাঁদছেন কেন? আমার মনে হয় আগের রোগটা বেঁকে বসেছে। আপনি অপেক্ষা করুন, আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি। সেতু ভিখারির অবস্থা কঠিন দেখে ডাক্তার আনতে চলে যায়। এইদিকে আমার থাকাটা একদমই ঠিক হবে না। আমি আর এদের কষ্ট দিতে চাই না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। ভিখারি অসুস্থ শরীর নিয়ে সেতুদের বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। যেতে যেতে সে একসময় নদীর ধারে চলে আসে। না, আমি আর বাঁচতে চাই না। এর সমাপ্তি আমাকে এক্ষুনি করতে হবে। ভিখারি নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুর কথা ভাবে। সে নদীর কাছে যায়, তখনই তার পায়ের কাছে একটা বোতল ভেসে আসে। আরে, এটা তো অনেক সুন্দর বোতল। ইস, এটা যদি সেতুকে উপহার দিতে পারতাম। ভিখারি বোতলের মুখ খোলে, তখনই তার সামনে একটা বিশাল বড় দৈত্য চলে আসে। কে কে আমাকে 7 বছর পর মুক্ত করলো? কে সে? আমি আমি এক সাধারণ ভিখারি, কিন্তু আপনি কে? আমি এক অভাগা দত্ত, যে একটা ভুলের কারণে এখানে বন্দি হয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মুক্ত করলে। বলো বলো, তোমার কি চাই? আমি তোমার 3টি ইচ্ছে পূরণ করব। শেষ জীবনে নিজের জন্য কিছুরই প্রয়োজন নেই, কিন্তু সেতু ওর জন্য চাইতে পারলে মরেও শান্তি পাবো।
বলো বলো তোমার তিনটি ইচ্ছে, বলো ভিখারি। আমার প্রথম ইচ্ছে হলো সেতুর বাবাকে তার কাছে ফিরিয়ে দাও। হয়ে গেছে, সেতুর বাবা ফিরে এসেছে। সেতু, কোথায় তুই? দেখে যা রে মা, তোর বাবা ফিরে এসেছে। বাবা! আমার লক্ষ্মী সোনা সেতু। হ্যাঁ ভিখারি, এবার তোমার দ্বিতীয় ইচ্ছের কথা বলো। আমার ইচ্ছে শেষ হলে কোনো কষ্ট ছাড়াই মৃত্যু দিও, যাতে করে কেউ আমার লাশ আর খুঁজে না পায়। হয়ে যাবে, এবার তোমার শেষ ইচ্ছে বলো। সেতুর মনে যে প্রথম আশা রয়েছে সেটা তুমি পূরণ করে দাও। ওর মনের প্রথম ইচ্ছাটা তুমি পূরণ করে দিলে আমার মনেও যে শান্তি আসবে। শেষ, দ্বিতীয় ইচ্ছে অনুযায়ী তোমার এবার মৃত্যুর পালা। দৈত্য তার জাদু শক্তি দিয়ে ভিখারিকে ভস্ম করে দেয়, আর দৈত্য হাওয়ায় মিলিয়ে যায়। বাবা, আজ আমি অনেক খুশি। ভিক্ষুক আঙ্কেল, কোথায় তুমি? ফিরে এসো, দেখে যাও, আমার বাবাকে দেখে যাও। ভিখারির ইচ্ছে পূরণ হলো, এবার আমি দায় মুক্ত। আর সাথে সাথে সেতুদের বাড়িতে ভিক্ষুক আবার এলো। হ্যাঁ গো, বলছি মুখটা অমন বাংলার পাস করে রেখেছো কেন? কি হয়েছে তোমার? আবার কোথায় বোকা হয়ে এলে শুনি একটু। সে কথা আর বলো না গিন্নি, মহাজন যা শুরু করেছে তাতে মনে হয় আমাকে না খেয়েই মরতে হবে। তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলো তো। কি আর বলবো গিন্নি, তুমি জানোই আমরা এত গরিব যে ফসল রোপণ করার সময় বীজ কেনার টাকাও থাকে না। তখন তো মহাজনের কাছ থেকে বীজ নিয়ে ফসল চাষ করি, আর বীজ দেওয়ার বিনিময়ে অর্ধেক ফসল নিয়ে নেয়। আর এভাবে মহাজনকে ফসল দিতে দিতে আমি নাজেহাল হয়ে পড়েছি। আর মহাজনকে ঠিকভাবে ফসল দেওয়ার পর আমি তো ঠিকভাবে সংসার চালাতেই পারতাম না, তাই মহাজনের কাছে জমি বন্ধক দিয়ে এতদিন সংসার চালিয়েছি। আর এভাবে জমি বন্ধক দিতে দিতে আমার তো শুধু আর একটা জমি আছে। হ্যাঁ, এটা তুমি কি বলছো? তবে এবার আমাদের কি হবে গো? এসব কথা বলে গীতালি থমকে যায়। গীতালি রূপপুর গ্রামে তার স্বামী রমেশের সাথে থাকতো। রমেশ একজন কৃষক ছিল। রমেশ চাষাবাদ করে তার সংসার চালাতো। কি গো, ফসল তুলেছি সেই কতদিন আগে, আর এখনো তো ফসল রোপণ করলাম না। এভাবে কি জমিটা ফেলে রাখবে? তা বলছি, চাষাবাদ না করলে তো আমরা না খেয়ে মরে যাব। গিন্নি, জমি চাষ করতে গেলে তো আবার আমাকে মহাজনের কাছে যেতে হবে, আর তখন মহাজন আবারও সুযোগ নেবে। তা তো বুঝলাম, কিন্তু তাই বলে তো আর আমরা চাষাবাদ ছেড়ে দিতে পারি না। তা বলছি কি, তুমি মহাজনের কাছে যাও, আর মহাজনকে একটু বুঝিয়ে বলে কিছু বীজ নিয়ে এসো। গীতালির কথা মতো রমেশ মহাজনের কাছে যায় আর মহাজনকে তার অবস্থার কথা খুলে বলে। সবই তো বুঝলাম রমেশ, তবে তুই মনে হয় আর আগের মতো নিয়মে বীজ নিতে চাচ্ছিস না। ঠিক আছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। আজ আমি তোকে অন্য নিয়মে বীজ দেব, তবে এবারে চুক্তিটাও অন্য রকম হবে। তবে আমরা এবার চুক্তিপত্র কাগজে কলমে করব। আমি কিছু বীজ দিচ্ছি, এই বীজ থেকে যে ফসল হবে সেই ফসলের ডাল আমি নেব, আর পাতা তুই নিবি। যদি এমন শর্তে রাজি থাকিস তাহলে এই কাগজে টিপসই দে। মহাজন দাদা, তোমার এই সত্যি আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কি বীজ দিলে সেটা তো দেখতে দাও। অত দেখা দেখে সময় নেই, ইচ্ছে হলে টিপসই দিয়ে বীজ নিয়ে যা, নয়তো আমি সব বীজ অন্য কাউকে দিয়ে দেব। মহাজনের কথায় নিরুপায় হয়ে রমেশ কাগজে টিপসই দেয় আর তারপর বীজ দেখার জন্য পোটলা খোলে। আর তখনই রমেশের চোখ কপালে ওঠার মতো অবস্থা। এসব কি মহাজন দাদা, এসব তো আখ ডাল। তবে কি আমায় আখ চাষ করতে হবে? আর আখ চাষ করার পর যদি ডালগুলো আপনি নেন তাহলে তো সব আখ আপনার। তবে আর পাতা দিয়ে আমি কি করব? আমার তো কিছুই থাকবে না। না না, আপনার সত্য মতে আমি কিছুতেই জমিতে আখ চাষ করতে পারবো না। আখ চাষ না করলে তো তোর জমিটা আমাকে দিতে হবে, কারণ এই কাগজে লেখা আছে তুই টিপসই দেওয়ার পর যদি জমিতে চাষ করতে না চাস তবে তোর জমিটা আমায় দিতে হবে। এখন তুই নিজে ঠিক কর, তুই কি করবি? তুই কি জমিটা চিরদিনের জন্য আমাকে দিয়ে দিবি, নাকি ফসল চাষ করে ফসল আমাকে দিবি?
মহাজনের কথা শুনে রমেশ বিপাকে পড়ে যায়। এরপর নিরুপায় হয়ে রমেশ আখের ডালগুলো নিয়ে জমিতে যায় আর জমি তৈরি করে আখের ডাল রোপণ করে। আর ততক্ষণে সন্ধে হয়ে গেছে। হায় ঈশ্বর, আমি কি করব? মহাজনের ছলনার শিকার হয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। আর এবার যদি আমি বাড়ি ফিরে যাই তবে তো গিন্নি আমাকে হাজারটা প্রশ্ন করবে। আর এসব ছলনার কথা যদি গিন্নি একবার জানতে পারে তবে তো আর রক্ষে নেই। তাই আমি আর বাড়িতে ফিরবো না। কি কাণ্ড দেখো, সেই যে সকালে মানুষটাকে মহাজনের কাছে পাঠালাম, এখন অবধি সে তো বাড়িতেই ফিরলো না। রাত হয়ে গেল। তবে কি উনি জমিতে কাজ করছে তাই বলে এত রাত অবধি কাজ করবে? এখন তো আমি আবার জমিতেও যেতে পারবো না, অনেক রাত হয়ে গেছে। আমি যে এখন কি করি? এসব চিন্তায় গীতালি ছটফট করতে থাকে। এদিকে ক্লান্ত রমেশ কাঁদতে কাঁদতে জমির পাশেই ঘুমিয়ে পড়ে। আর এভাবে সেই রাতটা কেটে যায়। আর পরের দিন সকালে সূর্য উঠতে না উঠতে গীতালি রমেশকে খুঁজতে খুঁজতে জমিতে চলে আসে। আর রমেশকে জমির পাশেও পেয়ে যায়। হ্যাঁ গো, শুনছো? বলছি ওঠো তাড়াতাড়ি, দেখো না কি কাণ্ড হয়েছে। কি গো, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আজ আর আলসামি করো না গো, তাড়াতাড়ি ওঠো। কি গো? গীতালির এমন চিৎকার শুনে রমেশের ঘুম ভেঙে যায়। আর চোখ খুলে রমেশ ভীষণ অবাক হয়। এ কি কাণ্ড! আমি তো কাল আখের বীজ রোপণ করলাম, তবে আখের গাছ না হয়ে মেহেদি গাছ হলো কিভাবে? আর এসব মেহেদি গাছে তো দেখছি সোনার মেহেদি ধরে আছে। আমিও তো কিচ্ছুটি বুঝতে পারছি না গো। কিন্তু তুমি আখের ডাল রোপণ করেছিলে, তার মানেটা কি? কাল মহাজন তোমাকে আখের বীজ দিয়েছিল নাকি? হ্যাঁ। এরপর রমেশ মহাজনের দেওয়া নতুন চুক্তিপত্রর ব্যাপারে সব কথা খুলে বলে। কি বলছো কি তুমি? এবার তো তাহলে আমাদের কপাল খুলে গেছে। মহাজন তার নিজের ফাঁদে সে নিজেই এবার ফাঁসবে। ভালো করে খেয়াল করে দেখো, পুরো মেহেদি গাছটা স্বাভাবিক, ডালগুলোও স্বাভাবিক গাছের মতো, কিন্তু দেখো মেহেদি পাতাগুলো সোনার। আর মহাজন তো এই মতো ডাল পাবে আর আমরা পাবো মেহেদি পাতাগুলো। গীতালির কথা শুনে রমেশও বেশ খুশি হয়। আর তখনই মহাজন সেখানে আসে জমি দেখতে। সে কি রমেশ, তুই আমার সাথে এইভাবে বেইমানি করলি? আমি তো তোকে আখ চাষ করতে দিয়েছিলাম, কিন্তু তুই মেহেদি চাষ করেছিস কেন? তাও আবার স্বাভাবিক ডালের সোনার মেহেদি। চুক্তি অনুযায়ী তো তুই মেহেদি পাতা পাবি। তাহলে এবার আমার কি হবে রে? আমি যে তোর এই জমিটা নেওয়ার ফায়দা করছিলাম, তা তো দেখছি উল্টো হয়ে গেল। ঠিকই আছে মহাজন, এতদিন আপনি আমাদের ঠকিয়েছিলেন, এবার নিজেই একটু ঠকুন। আর শুনুন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ওই চুক্তিপত্র আমরা গ্রামবাসীদের দেখাবো আর বিচার বসাবো। আর আপনার মুখোশটাও একদম টেনে খুলে দেব, এই আমি বলে দিলাম। না না, তার আর দরকার নেই। কিন্তু এসব সোনার মেহেদি পাতা কোথা থেকে এলো? আমি তো তাই ভাব। মহাজনের কথা শেষ হতে না হতে সেখানে একটা পরী প্রকট হয়। আর সেই পরীটি ছিল গর্ভবতী। অবাক হইও না, আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এই গ্রামের ঠিক উপরেই আমার রাজ্য, আর এই জমির উপরে আছে আমার জাদুর মেহেদি গাছ। গত রাতে পরিরাজ্যে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড়েই জাদুই গাছের মেহেদি এই জমিতে পড়েছিল। আর সেই কারণেই এই জমির আখ গাছ সব মেহেদি গাছে পরিণত হয়েছে। আর গাছের সব মেহেদি পাতা সোনার মেহেদি পাতাতে পরিণত হয়েছে। আমি পরিরাজ্যে বসে তোমাদের সব কথা শুনেছি, তাই তোমাদের সব কৌতূহল দূর করতে এই গর্ভবতী অবস্থায় এখানে চলে এলাম। এরপর পরী চলে যায় আর মহাজন রাগে ফুঁসতে থাকে। দেখলে তো মহাজন দাদা, সব হয়েছে গর্ভবতী পরী মেহেদি গাছের জোরে। তবে তুমি এবার দাঁড়িয়ে দেখো, আমরা সোনার মেহেদিগুলো তুলে নিয়ে যাই। এরপর তারা মেহেদি পাতাগুলো তুলে নিয়ে যায় আর সোনার মেহেদি পাতা বিক্রি করে তারা সুখে শান্তিতে বসবাস করে। নয়নাপুর নামে গ্রামে বাস করত এক ধোপা। দুই কুলে তার কেউই ছিল না, সে একা একাই এই বাড়িতে থাকতো।
সেখানকার লোকেদের কাপড় সে পরিষ্কার করে দিত। কিন্তু ধোপার বয়স অল্প হয় সে মানুষের কাপড় ঠিকভাবে পরিষ্কার করতে পারতো না। আরে তানিম ভাই যে কাপড় পরিষ্কার করছো বুঝি? আজ কয়টা কাপড় হলো শুনি? আমার আর কাপড়, কপালে বিয়েও নেই, কাপড়ও নেই। কেন যে কেউ আমার কাছে কাপড় নিয়ে আসে না তা কে জানে। ভাই, খুব মজার কথা বললেন। কাপড়গুলো তো একটু ভালো করে পরিষ্কার করতে পারো, তাহলেই তো তোমার কপালে টাকাও জুটবে, আর টাকা হলে তো বউ এমনিই জুটবে। চেষ্টা তো আর কম করি না ভাই। মানুষের হাজার ভালো করে কাজ করে দিলেও শেষে ভালো হয়নি বলে চলে যায়। আর ঠিক আছে ঠিক আছে, পথ ছাড়ো আমার, গোসল করে উঠে যাই। আমার যে কাপড়টা আছে তাড়াতাড়ি দিয়ে দিও। লোক পানিতে নেমে গোসল ছেড়ে সেখান থেকে উঠে যায়। এদিকে তানিম সব কাপড় ধুয়ে লাড়তে লাড়তে বলল, কি যে করি, কিছু আর ভালোই লাগে না। সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে। আমি তো আর কাপড়গুলা মানুষের থেকে কম পরিষ্কার করি না, তারপরেও আমাকে অপমান করে ঠিকই টাকাটা কম দেয়। এই বলে তানিম তার বাড়িতে চলে যায়। তারপর ঘরে বসে খাবার খাচ্ছিল, তখনই বিশাল আকৃতির এক লোক মুখ ঢেকে তানিমকে বলল, এই বাড়িতে কেউ আছেন? এটা কি ধোপার বাড়ি নাকি? হ্যাঁ মশাই, আছি। এটা ধোপা বাড়ি। কিছু বলবেন নাকি? বাইরে একটু বেরিয়ে আসো তো, আমার এই কাপড়গুলো নিয়ে যাও। তানিম বাহিরে বেরিয়ে এসে দেখলো বিশাল আকৃতির এক লোক দাঁড়িয়ে আছে তার সামনে। তানিম মনে মনে বলল, বাবারে বাবা, এত বড় মানুষ আমি তো জন্মেও চোখে দেখি নাই। কোথা থেকে আসলো আমার কাছে? এই ভাবছো? এত ভাবাভাবি বাদ দিয়ে শোনো, এই কাপড়গুলা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবে। আমি 2-1 দিনের ভেতরে আবার এসেই নিয়ে যাব। আচ্ছা মশাই, ঠিক আছে। এগুলো কি আপনাকে বাজারে দিয়ে আসবো নাকি বাড়িতে এসেই নিয়ে যাবেন? না, তার কোনো দরকার নেই, আমি বাড়িতে এসেই নিয়ে যাব। আর শোনো, খুব যত্ন করে কাপড়গুলা পরিষ্কার করবে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। এই বলে লোকটি চলে গেল। এদিকে তানিম কাপড়গুলো নিয়ে ঘরের ভেতরে চলে গেল। পরের দিন তানিম সেই অদ্ভুত লোকের কাপড়গুলো নিয়ে পুকুরে চলে গেল পরিষ্কার করতে। বাবারে বাবা, কি নোংরা কাপড়গুলা! মনে তো হচ্ছে সব রক্তের দাগ, আর খুব ময়লা। যাই, কাপড়গুলা ধুইয়ে এবার নেড়ে দেই। তানিম কাপড়গুলো ধুয়ে যখন দড়িতে নাড়তে গেল তখন দেখলো পকেট থেকে ছোট্ট কি যেন একটা মাটিতে পড়ে গেছে। আরে, ওই লোকের পকেট থেকে এটা আবার কি পড়লো? দেখি তো। তানিম যখনই সেটা উঠাতে গেল সাথে সাথে একটা ছোট্ট পুতুল মানুষের মতো শো শো করে বড় হচ্ছে। তানিম ভয় পেয়ে একটু দূরে সরে গিয়ে বলল, কি সাংঘাতিক ব্যাপার! পকেট থেকে পুতুল পরে সেটা আবার বড় হয়ে গেল। এটা কি হতে পারে নাকি? আমি পুতুল নই গো, আমি তো একটা মানুষ। একটু আস্তে তো কাপড়টা পরিষ্কার করতে পারতে। বাবারে, আমার মাজাটা ভেঙে গেছে। আমি কত চিল্লিয়ে বলছি আমাকে আর কেছো না, কিন্তু কই, তুমি তো শুনতেই পাও না। না, মানে আমি শুনতে পাইনি গো। কে তুমি? আর এই পকেটের ভিতরেই বা কি করছো? আমাকে একটা দুষ্ট তান্ত্রিক এখানে আটকে রেখেছিল, তাই এই পকেটে করে পালিয়ে এসেছি। মানে কি? তোমাকে আবার আটকে রেখেছিল কিভাবে? তুমি এত বড় একটা মানুষ, তোমাকে কিভাবে আটকে রাখতে পারে? জাদুকর গো, যেই লোকটা তোমাকে এই কাপড়গুলো কাচতে আসতে দিয়ে গেছে আসলে সে একটা ভয়ঙ্কর জাদুকর। ও, তাই বলো। আর তোমার বাড়ি কোথায় গো? তোমার নামটাও তো জানা হলো না। আমার নাম মিম। আমার কোনো বাড়ি নেই। এই দুই কুলে যে আমার আপন বলতে কেউ নেই। আমি একা। ও, তাই বলো। তুমি যেহেতু একটা মেয়ে, আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারবো না, মানুষে যে খারাপ বলবে। তাই বলছিলাম, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই। আমি যে একটা মাথা গোঁজা ঠাঁই পাবো, এটাই যে আমার কাছে অনেক কিছু। সেদিন তারা দুজনই খুশি মনে বিয়ে করে নিল। তানিমের নতুন সংসার বেশ সুখেই কাটছিল। একদিন তানিমের বউ তানিমকে বলল,
শোনো, তোমার কাপড়গুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না, তাই বলছিলাম কি কাল থেকে লোকের যে কাপড়গুলো নিয়ে আসবে সেগুলো আমি নিজেই পরিষ্কার করে দিব, আর তুমি সেগুলো দিয়ে আসবে। কি বললে বউ? শেষে তুমিও আমাকে বললে যে আমার কাপড় পরিষ্কার করা হয় না। তা নয় তো কি, সত্যিই তো বললাম। এজন্যই তোমার কাছে মানুষ কাপড় দিতে চায় না। তা বললাম, কাল থেকে মনে রেখো। পরের দিন তানিমের বউ খুব সুন্দর করে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করলো। কাপড়গুলো শুকিয়ে তানিমকে দিয়ে বলল, এই নাও, তোমার সব কাপড় পরিষ্কার করা হয়েছে। যাও, এগুলো যাদের কাপড় তাদের দিয়ে এসো। ও মা, বউ তুমি তো খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করতে পারো। এবার বুঝেছি কেন আমার ধোয়া কাপড় মানুষে পছন্দ করে না। আমার কাছে কাপড় পরিষ্কার করার জাদু আছে গো, বুঝেছো? যাও, এগুলো এবার দিয়ে আসো। তানিম তার বউয়ের ধোয়া কাপড়গুলো নিয়ে শিবুদের বাড়িতে গেল। শিবুর কাছে কাপড়গুলো দিয়ে বলল, দেখো ভাই, আজকে তোমার কাপড় পরিষ্কার করা হয়েছে কিনা ঠিকঠাক। বাহ তানিম, আজ তো খুব সুন্দর করে কাপড়গুলো পরিষ্কার করলি। একদম সোনার মতো ঝকঝক করছে রে। হ্যাঁ, এখন থেকে সবার কাপড় এমন সোনার মতোই ঝকঝক করবে। তানিম কাপড়গুলো দিয়ে চলে গেল। এভাবে পুরো গ্রামে তানিমের সুন্দর করে কাপড় পরিষ্কার করার কথা ছড়িয়ে পড়ল। দলে দলে মানুষ তানিমের কাছে কাপড় নিয়ে যেতে লাগলো। একদিন তানিম তার বউকে বলল, বউ, তুমি কি এমন জাদু করলে যে আমার বাড়ি থেকে এখন কাপড়ই ফুরায় না? তুমি আসবার পরে আমার অবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে। এটা জাদুর লাঠি। আমি এই জাদুর লাঠি যে কাজেই ব্যবহার করব সেটাই অনেক সুন্দর হবে, বুঝেছো? এটা আমি ওই জাদুকরি লোকের কাছ থেকে নিয়েছিলাম। ও, এইবার বুঝলাম আমি যেটা 10 বছরে পারি নাই, আমার বউ সেটা 10 দিনে কিভাবে পারলো। এমন সময় বাইরে থেকে কেউ ভারী আওয়াজে ডেকে উঠলো, বাড়িতে কেউ আছো নাকি? বাইরে এসো। ও, অজানা মশাই, তুমি এতদিন পরে তোমার কাপড় নিতে আসলে বুঝি? ন্যাকামো বাদ দিয়ে বলো, আমার পকেটের ভেতরে একটা ছোট মানুষ ছিল। সে কই? আমি তাকে অনেক খুঁজেছি, পরে মনে পড়লো সে চালাকি করে আমার পকেটে ঢুকেছিল, আর সে এখানেই আছে। কই? না না, আমি তো পকেটে কিছুই পাইনি। এমন সময় তানিমের বউ সেখানে এসে বলল, কে এসেছে আর কার সাথেই বা কথা বলছো? এই তো, এই তো সে। তুই আমাকে মিথ্যে বললি। তোকে তো আমি। হ্যাঁ, আমি এখানে, আমি এর বউ, আমি একে বিয়ে করেছি। কি করবে তুমি এখন? তোর এত বড় সাহস, তুই আমার থেকে পালাতে চাস? তোকে আজ আমি সাথে করে নিয়ে যাব আর একটা পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি যেই না মিমকে নিতে গেল, তখনই মিম সেই জাদুর লাঠি দিয়ে লোকটির মাথার কাপড়টি উড়িয়ে দিল। লোকটি যেই না কাপড়টা ঠিক করতে লাগলো, তখনই মিম তানিমের কানে কানে কিছু একটা বলল। তানিম লোকটির পেছনে চলে গেল। মিম সামন থেকে লোকটিকে বলল, তোর সাহস থাকলে আমাকে ধরে দেখা। তুই কি ভেবেছিস আমি তোকে ধরতে পারবো না? আমি পৃথিবীর সব থেকে বড় জাদুকর। তোকে বলি দিয়েই তো আমি আরো বড় জাদুকর হতে চেয়েছিলাম। সেটা যখন হলো না, তখন তোকে আজীবন পিঁপড়ে বানিয়ে দেব। লোকটি তার জাদু দিয়ে প্রায় মিমকে বশ করতে গেল, তখনই তামিম লোকটির পেছনের একটা চুল ধরে টেনে ছিঁড়ে ফেললো। এটা কি করলি? লোকটি চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারালো। বউ, এই টেকোর মাথায় তো শুধু একটা মাত্র চুলই ছিল, সেটাই বা তুমি ছিঁড়ে ফেলে দিতে বললে কেন? কারণ তার জাদুর সব শক্তি ওই লোকটার চুলের ভিতরেই ছিল। ওর সব জাদু আমি নষ্ট করে দিলাম। এখন থেকে ও আর কারো জীবন নষ্ট করতে পারবে না। বাহ, আমার বউটা তো দেখছি খুব বুদ্ধি। যাক, অবশেষে একটা বউ হলো, আর সাথে টাকাটাও হলো।